হ্যালো মা, কেমন আছো? তোমরা তো আমাকে ভুলেই গেছো। আমাকে তো কখনো বাড়ি যাওয়ার কথা বলো না, আর আমাকে নিতেও তো কখনো আসো না। রিনা, তুই আমাদেরকে ভুল বুঝিস না মা। দেখ, তোর ভালোর জন্যই তো তোকে ওখানে রেখে দিয়েছি। আর তাছাড়া ওখানে তো তোর পড়াশোনার কাজ, পড়াশোনাটা না করলে কি করে হবে? তাই তোর ভালোর জন্যই তো তোর বাবা আর দাদা তোকে ওখানে রেখে এসেছে। যখন তোর দাদার বিয়ে হবে তখন তুই এখানে চলে আসবি। দাদার বিয়ে কবে হবে না হবে তোমরা তখন আমাকে নিয়ে যাবে? তোমরা এখন প্রিন্সিপালকে বলে আমাকে নিয়ে যাও। কতদিন হয়ে গেল বাড়িতে যাইনি। এই ইউনিভার্সিটির হোস্টেলে আমার আর ভালো লাগে না, সবসময় একা একা থাকতে হয়। হ্যাঁ, সে তো জানি, তুই চিন্তা করিস না। তোর দাদার বিয়েতে আমরা তোকে ডেকে নেব, খুব তাড়াতাড়ি ডেকে নেব, কেমন? বাবা দাদা সবাই কোথায়? কতদিন হয়ে গেল বাবার সঙ্গে কথা বলিনি। এখানে তো পড়াশোনার এত চাপ থাকে, সবসময় পড়াশোনাই করতে হয়, অন্য কিছুর তো সময়ই নেই। আর শোনো না মা, দাদার বিয়েটা তাহলে তাড়াতাড়ি ফাইনাল করে দাও, কারণ আমার এক্সামেরও তো বেশি দিন বাকি নেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি তোর বাবাকে বলবো তোর দাদার জন্য তাড়াতাড়ি মেয়ে খুঁজে তোর দাদার বিয়েটা ঠিক করে ফেলতে, যাতে তুই আসতে পারিস, কেমন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা মা, রাখছি। হ্যাঁ, আমাকে ক্লাস করতে হবে। এই বলে রিনা ফোন রেখে দেয়। আসলে প্রিয়াঙ্কা দেবী তার একমাত্র ছেলে তন্ময় এবং স্বামী স্বপন বাবু আর এক সৎ মেয়ে রিনাকে নিয়ে এক গ্রামে বাস করে। স্বপন বাবু আর তন্ময় দুজনেই ফ্যাক্টরিতে কাজ করে সংসার চালায়। তাদের বাড়িতে কোনো কিছুর অভাব হয় না। রিনাকে তার বাবা এবং দাদা দুজনে মিলে পড়াশোনার জন্য ইউনিভার্সিটিতে ভর্তি করে, আর সেই কারণে আর রিনা সেখানকারই হোস্টেলে থেকে পড়াশোনা করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন প্রিয়াঙ্কা দেবী তার স্বামীকে বলে, কি গো শুনছো? আমাদের খোকার জন্য এবার একটা পাত্রী দেখে ফেলো, কারণ আমি এবার আমার বাড়িতে বৌমা নিয়ে আসতে চাই, আর এই সুযোগে রিনাও বাড়িতে আসতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তন্ময়ের জন্য ভালো সংস্কারী পাত্র খোঁজবার চেষ্টা করছি, আর আমি আজই ঘটক মশাইয়ের সঙ্গে কথাবার্তা বলবো, কেমন? স্বপন বাবু তার স্ত্রীর কথা মতো ঘটক মশাইয়ের কাছে চলে যায়, আর ঘটক মশাইয়ের কাছে গিয়ে তন্ময়ের জন্য ভালো পাত্রীর সন্ধান করতে বলে। দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন স্বপন বাবু তার ছেলে এবং স্ত্রীকে নিয়ে তুহিনা নামের একটি মেয়েকে দেখতে যায়। বাহ, তোমাকে তো ভারী মিষ্টি দেখতে। কিরে খোকা, তোর পছন্দ হয়েছে তো? আমি তাহলে তুহিনাকে বাড়ির বৌমা করে নিয়ে যাব। মায়ের কথা শুনে তন্ময় লজ্জায় মাথা নত করে নেয়, অর্থাৎ তন্ময়েরও তুহিনাকে পছন্দ হয়। এভাবেই দুই পরিবারের সহমতে বিয়ের ডেট ফাইনাল করা হয়। বিয়ের তারিখ ঠিক হতে না হতেই বাড়িতে এসে প্রিয়াঙ্কা দেবী রিনাকে ফোন করে, কিন্তু অনেকবার ফোন করার পরও রিনা ফোন তোলে না। তখনই হঠাৎ করেই রিনার এক বান্ধবী প্রিয়াঙ্কা দেবীকে ফোন করে। হ্যালো আন্টি, রিনা তো এখন এখানে নেই। আসলে ওর তো এক্সাম, ও এখন অনেক ব্যস্ত। আর আচ্ছা, আমি বরং ও যখন আসবে আপনাকে ফোন করতে বলবো। এই বলে টিনা ফোন রেখে দেয়। আসলে সত্যি সত্যি রিনার পরীক্ষা খুব কাছাকাছি ছিল, আর সেই জন্যই রিনা এখন খুবই ব্যস্ত। না, আমার মনে হয় রিনাকে বিয়ের খবর জানানোটা ঠিক হবে না, কারণ বিয়েতে আসার জন্য ও লাফালাফি করা শুরু করে দেবে। শেষমেশ পরীক্ষাটাই নষ্ট হবে। তার থেকে ভালো ও ওখানেই থেকে ভালো করে পরীক্ষাটা দিক। ওকে এখন বিয়ের কথা শোনানো ঠিক হবে না। এমনই ভাবনা চিন্তা করে প্রিয়াঙ্কা দেবী রিনাকে তার ছেলের বিয়ের ব্যাপারে কিছু জানায় না। দেখতে দেখতে তন্ময়ের বিয়ের দিন চলে আসে। তুহিনা এবং তন্ময়ের শুভ বিবাহ সম্পন্ন হয়। তন্ময় তুহিনাকে বিয়ে করার পর নিজের বাড়িতে নিয়ে চলে আসে। পরের দিন সকালবেলা তুহিনা ঘুম থেকে উঠে তার শাশুড়ি মায়ের পছন্দ মতো এবং স্বামীর পছন্দ মতো খাবার বানায়। এভাবেই আস্তে আস্তে তুহিনা সকলের মন জয় করে ফেলে। দেখতে দেখতে কয়েক মাস কাটে। একদিন হঠাৎ করে রিনা বাড়িতে আসে। প্রিয়াঙ্কা দেবী রিনাকে দেখে একেবারে চমকে ওঠে। কি রে রিনা, হঠাৎ করে তুই চলে আসলি, কি ব্যাপার? কেন মা, আমাকে দেখে তুমি খুশি হওনি? আচ্ছা, তাহলে এবার যখনই বাড়িতে আসতে হবে তখনই আমাকে বলে আসতে হবে, তাই তো? আমি নিজের বাড়িতে আসতে পারবো না? না না, আমি সেরকম ভাবে কিছু বলতে চাইনি। তোকে আমার এরকম বলার মানে হলো তুই আজকে হঠাৎ করে চলে আসলি তো, সেই জন্য। কেন, আমার বাড়িতে আমি হঠাৎ করে আসি আর বলে আসি? এটা তো আমার বাড়ি, আমার যখন ইচ্ছা হবে আমি তখনই আসবো। তোমরা আমাকে আনতে যাবে না বলে কি আমি বাড়িতে আসতেও পারবো না? তোমাদেরকে তো কবে থেকে বলছি আমাকে বাড়ি নিয়ে আসার কথা, কিন্তু তোমরা তো আমাকে নিতে যাওনি। না রে মা, আসল ব্যাপারটা কি হয়েছে বলতো, তোকে সবটা বুঝিয়ে বলি। আয় আয় আয়, বস এখানে। এই বলে প্রিয়াঙ্কা দেবী রিনাকে তার পাশে বসায়। মা, বাবা কোথায়?
আর তন্ময় কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। দেখ রিনা, তুই তো বড় হয়েছিস, এবার অন্তত তন্ময়কে দাদা বলে ডাক। দেখো মা, তন্ময়কে আমি দাদা বলতে পারবো না, তন্ময়কে আমি তন্ময় বলেই ডাকবো, আর এটাই আমার ভালো লাগে। আচ্ছা তন্ময় কোথায় বলো না। তোর দাদা তো শ্বশুর বাড়িতে গেছে, আসলে তোর বৌদির মায়ের খুব শরীর খারাপ, তাই আর কি দেখতে গেছে। আমি তন্ময়ের কথা জিজ্ঞাসা করছি আর তুমি বৌদির মা অসুস্থ কি সব বলছো? দাদার বিয়েটাই বা কবে হলো? বৌদি কোথা থেকে আসলো? দেখ রিনা, আমাকে ভুল বুঝিস না, তোকে আমি ফোন করেছিলাম, তোর এক বান্ধবী ফোন রিসিভ করেছিল। ও বলেছিল যে তোর নাকি পরীক্ষা, তাই তুই ব্যস্ত। সেই জন্য আমি তোকে ইচ্ছা করেই তন্ময়ের বিয়ের কথাটা বলিনি, যাতে তুই ভালো করে পরীক্ষাগুলো দিতে পারিস। ও, তাহলে আমি কি পরিবারের কোনো সদস্য নই, তাই তো? তাহলে এবার থেকে পরিবারের কোনো বড় অনুষ্ঠানে আমাকে ডাকা হবে না? মানে আমি থাকি আর নাই থাকি তাতে কারোরই কিছু যায় আসবে না, তাই তো? মা, তুমি কিন্তু আজকে বুঝিয়েই দিলে আমি তোমার সৎ মেয়ে। না রে, এরকম বলিস না, আমরা তোকে কখনোই সৎ বলে ভাবি না। আমরা ছোটবেলা থেকেই তোকে নিজের মেয়ের মতো বড় করেছি, আর এখনো তোকে নিজের মেয়ের মতোই ভাবি। কতটা নিজের মেয়ের মতো ভাবো সেটা তো দেখাই যাচ্ছে। বাড়িতে এত বড় একটা বিয়ের অনুষ্ঠান হলো আর তোমরা সবাই মিলে আমাকে বাদ দিয়ে দিলে কারণ আমি সৎ মেয়ে বলে। রিনা, ওরকম আমরা একবারের জন্য ভাবিনি। দেখ, আমি তোকে বলিনি শুধুমাত্র তোর পরীক্ষার কথা ভেবে, তা না হলে আমি তো তোকে আগেই বলেছিলাম তোর দাদার বিয়েতে তোকে আসতে হবে। প্রিয়াঙ্কা দেবীর কোনো কথা না শুনেই রিনা রাগ করে নিজের ঘরে চলে যায়। আজকে আমাকে বাদ দিয়ে বাড়ির অনুষ্ঠান হচ্ছে, এবার আমিও দেখাবো এই বাড়ির কেমন মেয়ে আমি। সবাই যখন আমাকে পর ভাবে তাহলে আমিও আজ থেকে এদেরকে পর বলেই মনে করব। আর যেই মেয়েটার সঙ্গে তন্ময়ের বিয়ে দিয়েছে ওই মেয়েটার জীবন আমি নষ্ট করে দেব। তন্ময়কে কিভাবে নিজের হাতে করতে হয় এটা আমার খুব ভালোভাবেই জানা আছে। এমনই ভাবনা চিন্তা করতে করতে রিনা সেদিন কিছু না খেয়েই ঘুমিয়ে পড়ে। প্রিয়াঙ্কা দেবী অনেকবার করে ডাকাডাকি করার পরও সে কোনো সাড়া দেয় না। পরের দিন সকালবেলা তন্ময় তার বউকে নিয়ে বাড়িতে ফিরে আসে। তাদের দুজনকে দেখে প্রিয়াঙ্কা দেবী বলে, তোরা চলে এসেছিস? আয় আয় বৌমা, এসো, তোমার সঙ্গে আজকে নতুন একজনের পরিচয় করিয়ে দেব। আশা করি তন্ময় তোমাকে সবই বলেছে। এই যে দেখো, এটা তোমার ননদ রিনা, কালকে ইউনিভার্সিটি থেকে বাড়িতে ফিরেছে। না না, শুধু ননদ নয়, সৎ ননদ। আমি এই বাড়ির সৎ মেয়ে, আর সেই কারণেই তোমাদের বিয়েতে আমাকে দেখতে পাওনি। আসলে তোমাদের বিয়ের ব্যাপারে আমাকে কেউ কিছু জানায়নি। আমি কালকেই বাড়িতে এসে তোমাদের বিয়ের ব্যাপারে জানলাম। আমার কথা নিশ্চয়ই তোমাকে কেউ কিছু বলেনি, কারণ আমি তো এই বাড়ির নিজের কেউ নই। এ বাবা, না না, তোমার ব্যাপারে তো তোমার বাড়ির সবাই আমাকে বলেছে। আমার তো খুব ইচ্ছে ছিল তোমার সঙ্গে দেখা করার। তুই এখন আবার শুরু করিস না মা, আমি তো বললাম শুধুমাত্র তোকে কিছু জানানো হয়নি, তোর পরীক্ষা ছিল বলে। চল, এখন বেশি না বকে সবাই মিলে একসঙ্গে খেয়ে নি, চল। এই বলে তারা সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়ে। খাবার খেতে খেতে রিনা বারবার করে তন্ময়কে ইশারা করে কিছু একটা বলার চেষ্টা করতে থাকে, কিন্তু তন্ময় কিছুই বুঝতে পারে না। খাওয়া হয়ে গেলে রিনা নিজের ঘরে গিয়ে তন্ময়কে মেসেজ করতে থাকে, তন্ময়, রাত্রিবেলা ছাদে আমার সঙ্গে দেখা কর প্লিজ, তোর সঙ্গে আমার খুবই ইম্পর্টেন্ট কথা আছে। রিনার মেসেজ দেখে তন্ময় রাত্রিবেলা ছাদে চলে আসে। কি হয়েছে রিনা, তুই হঠাৎ করে আমাদেরকে ছাদে কেন ডাকলি? আসলে তন্ময়, আমি তোকে কিছু বলতে চাই। আমি প্রথম থেকেই তোকে খুব পছন্দ করতাম, এমনকি আমি ভেবেছিলাম আমি তোকে বিয়েও করব, কিন্তু কখনো তোকে কিছু বলতে পারিনি। আর তোর বাবা মাও আমাকে কিছু না জানিয়েই তোর বিয়ে দিয়ে দিল, সেই জন্য আমি খুব কষ্ট পেয়েছি। তোর বউকে আমার একদমই সহ্য হচ্ছে না। এসব তুই কি বলছিস রিনা? আমি তোকে বোনের মতো দেখি, আর তুই এসব কি বাজে কথা বলছিস? আমি তোর সৎ বোন, তুই কিন্তু ভুলে যাচ্ছিস তোর বাবা মা আমাকে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিল। তোর বাবা মা আমার নিজের বাবা মা নয়, আর তুই আমার নিজের ভাইও না, আর সেই কারণেই তো আমি তোকে এত পছন্দ করি। এতে তো ভুল কিছু নয়। প্লিজ তন্ময়, বোঝার চেষ্টা কর। তোর তো এখন বিয়ে হয়ে গেছে, আর তো কিছু করারও নেই, কিন্তু তুই আমাকে অন্তত একটু সময় দিস, তাহলেই হবে, কারণ কিছুদিন পর আমি তো আবার ইউনিভার্সিটিতে চলে যাব। রিনার কথা শুনে তন্ময় কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না, তাই সে কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। সেদিন থেকে রিনা প্রতিনিয়তই তন্ময়ের পেছনে লেগেই থাকে। সবসময় সে তন্ময়কে ফোন করে মেসেজ করে বিরক্ত করে, এমনকি দেখা করার জন্য তাকে জোর করতে থাকে। আর অদ্ভুতভাবে কিছুদিনের মধ্যে তন্ময় ও রিনার জালে ফেসে যায়। এখন তন্ময় তার নিজের বউকে সবসময় এড়িয়ে চলে, আর দিনের বেশিরভাগ সময় সে রিনার সঙ্গেই কাটায়। কিন্তু একদিন প্রিয়াঙ্কা দেবী
রিনাকে তন্ময়ের সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখে ফেলে। আসল ঘটনা জানার পর প্রিয়াঙ্কা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। এর ফলে সে রিনাকে মারধর করতে করতে বাড়ির বাইরে বের করে দেয়। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ছি, আমার তো ভাবতেও ঘৃণা করছে। তোর মতো একটা নোংরা মেয়েকে আমি আমার বাড়ির মেয়ে বলে মনে করতাম। এইটুকু ছিলিস তুই যখন তোকে আমি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম, কিন্তু কখনো তোকে পরের মেয়ে বলে আমি মনে করিনি। সব সময় তোর ভালো চেয়েছি, তোর জন্য আমরা এত কিছু করেছি, আর তুই শেষ পর্যন্ত আমার ছেলের সংসার ভাঙছিস। আজকে তুই তাহলে প্রমাণ করেই দিলি তুই আমার নিজের মেয়ে না। বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা বলছি, আর কখনো আমাদের বাড়িতে আসবি না তুই। রিনা লজ্জায় কোনো কথা বলতে পারে না। সে মাথা নত করে সেখান থেকে চিরজীবনের জন্য চলে যায়। প্রিয়াঙ্কা দেবী নিজের ছেলেকেও খুবই বকাবকি করে। তন্ময়ও নিজের ভুলের জন্য খুবই লজ্জিত থাকে। তাই সে নিজের স্ত্রী এবং বাবা মায়ের কাছে ক্ষমা চায়। সেদিনের পর থেকে তন্ময় আর কখনোই রিনার সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করে না। সে তার বউ এবং বাবা মায়ের সঙ্গে হাসি খুশি সংসার করতে থাকে।